হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব 50+ অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সিলেক্টেড প্রশ্ন, এগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা বাছাই করা প্রশ্নগুলো নিয়ে এসেছি এবং তোমাদের এক্সামে কীরকমভাবে প্রশ্ন আসবে এবং কতগুলো প্রশ্ন তোমাদেরকে রেডি করে রাখতে হবে আমি ডিটেলসে এই ভিডিওতে জানাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমরা কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করা যাক। আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন কি বলছে দেখো। প্রথম প্রশ্নতে রয়েছে প্রয়াগ কোন নদীর তীরে অবস্থিত। চারটি অপশান রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। রাইট অ্যান্সার হয়ে যাবে গঙ্গা, যমুনা, সরস্বতী। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই তিনটি নদীর তীরেই রয়েছে প্রয়াগরাজ শহরটি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে মনে রাখবে, এই প্রয়াগের যদি বলা হয় বর্তমানে নাম হচ্ছে প্রয়াগরাজ এবং আগে এর কি নাম ছিল, এলাহাবাদ। তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে এলাহাবাদের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছিল, সেখানে মনে রাখবে প্রয়াগরাজ রাখা হয়েছে। এবং মনে রাখবে এখানে তিনটি নদীর সঙ্গমস্থল গঙ্গা, যমুনা এবং সরস্বতী। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং প্রতি 12 বছর অন্তর এখানে কুম্ভ মেলা আয়োজিত হয়। নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, লখনৌ কোন নদীর তীরে অবস্থিত। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে গোমতী। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গোমতী হলো গঙ্গা নদীর একটি উপনদী। লখনৌর কথা যদি বলা হয়, লখনৌ হচ্ছে উত্তরপ্রদেশের রাজধানীর নাম। এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে লখনৌকে কি বলা হয়। লখনৌকে বলা হয় নবাবের শহর বলা হয়। নবাবের শহর বলা হয় লখনৌকে। এছাড়াও আরও কিছু পয়েন্ট মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে, যেমন কলকাতাকে কি বলা হয়। কলকাতাকে বলা হয় সিটি অফ জয় বলা হয় বা প্রাসাদ নগরী বলা হয়। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। বিভিন্ন যে শহর রয়েছে রাজ্যের, সেখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। যেমন পিঙ্ক সিটি কাকে বলা হয়, জয়পুরকে বলা হয়, এ ধরনের প্রশ্ন আসে। তোমরা যদি 10 থেকে 12টি প্রশ্ন করে রাখো, সেখান থেকে মাস্ট পেয়ে যাবে। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, নাসিক কোন নদীর তীরে অবস্থিত। সঠিক উত্তরটি হয়ে যাবে গোদাবরী। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে, গোদাবরীর কথা যদি বলা হয়, নাসিক মহারাষ্ট্রে অবস্থিত এবং এটি ভারতের অন্যতম প্রধান আঙ্গুর এবং পেঁয়াজ উৎপাদনকারী অঞ্চল হচ্ছে নাসিক। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, শ্রীরঙ্গপত্তনম কোন নদীর তীরে অবস্থিত। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কাবেরী। এটি কর্ণাটকে অবস্থিত শ্রীরঙ্গপত্তনম এবং একসময় টিপু সুলতানের রাজধানী ছিল এখানে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 5 নম্বর প্রশ্ন, বিজয়ওয়াড়া কোন নদীর তীরে অবস্থিত। সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। এবং তোমরা মনে রাখবে, ভারতের যে নদীর তীরবর্তী শহর রয়েছে, তোমরা যদি 25টি প্রশ্ন করে রাখো, এখান থেকে তোমরা প্রশ্ন পেয়ে যাবে। নিচে কমেন্ট বক্সে যদি কমেন্ট করে জানাও, আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো। এবং বিজয়ওয়াড়ার কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে কৃষ্ণা নদীর তীরে অবস্থিত এই শহরটি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে, এটি হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটি গুরুত্বপূর্ণ শহর এবং কৃষ্ণা হচ্ছে ভারতের অন্যতম একটি দীর্ঘ নদী। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, নিউ ইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত। নিউ ইয়র্ক শহরটি কোন নদীর তীরে অবস্থিত। তো এ ধরনের প্রশ্নও তোমাদের পরীক্ষাতে আসে। বিভিন্ন যে আন্তর্জাতিক দেশগুলো রয়েছে, সে দেশের যে নদীর তীরবর্তী শহর, সেখান থেকেও প্রশ্ন আসে। এবং এখানে বলা হয়েছে নিউ ইয়র্কের যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে হাডসন নদীর তীরে অবস্থিত এই শহরটি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে, নিউ ইয়র্ক কোথায় অবস্থিত, আমেরিকার সবচেয়ে জনবহুল একটি শহর এবং এটি হাডসন নদীর তীরে অবস্থিত এবং আটলান্টিক মহাসাগরে গিয়ে মিশেছে এই হাডসন নদীটি। এছাড়াও তোমরা মনে রাখবে, টেমস নদীর কথা যদি বলা হয়, টেমস হচ্ছে লন্ডন। ওকে, লন্ডনের তীরে অবস্থিত টেমস নদীটি। নেক্সট প্রশ্ন হচ্ছে 7 নম্বর প্রশ্ন, রোম কোন নদীর তীরে অবস্থিত। সঠিক উত্তরটি হয়ে যাবে টাইবার নদী। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে, রোম ইতালির রাজধানীর নাম এবং প্রাচীনকালে টাইবার নদী রোমান সাম্রাজ্যের বাণিজ্যের প্রধান পথ ছিল। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, ওয়াশিংটন কোন নদীর তীরে অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো।
মনে রাখবে এটি হচ্ছে পোটোম্যাক নদীর তীরে অবস্থিত ওয়াশিংটন শহরটি। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওয়াশিংটন ডিসি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী, এর পাশেই বিখ্যাত পেন্টাগন অবস্থিত। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, প্যারিস কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, সিন নদীর তীরে অবস্থিত প্যারিস শহরটি। প্যারিস হচ্ছে ফ্রান্সের রাজধানীর নাম এবং বিখ্যাত যে আইফেল টাওয়ার রয়েছে এটি প্যারিসেই রয়েছে। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো নোট করে রাখবে। 10 নম্বর প্রশ্ন হচ্ছে বার্লিন কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে বার্লিনের কথা যদি বলা হয় স্প্রি নদীর তীরে অবস্থিত। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে বার্লিন হচ্ছে কার রাজধানীর নাম? বার্লিন হচ্ছে জার্মানির রাজধানীর নাম। ওকে, এছাড়াও মনে রাখবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শহরটি পূর্ব এবং পশ্চিম বার্লিনে বিভক্ত হয়ে যায়। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী পরিকল্পনা কোনটি? ভারতের যে বাঁধ ও নদী পরিকল্পনা থাকে এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। তোমরা যদি 20 থেকে 25টি প্রশ্ন করে রাখো নদী পরিকল্পনা সম্বন্ধে, সেখান থেকে তোমাদের যদি পরীক্ষাতে প্রশ্ন আসে 1-2 নাম্বার মাস্ট পেয়ে যাবে। এবং এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ভারতের দীর্ঘতম নদী পরিকল্পনা হচ্ছে হীরাকুন্দ। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে এটি কোন রাজ্যে অবস্থিত? হীরাকুন্দ হচ্ছে উড়িষ্যা রাজ্যে অবস্থিত। এবং কোন নদীর উপর যদি বলা হয়, মহানদীর উপর অবস্থিত হীরাকুন্দ পরিকল্পনা। এবং এটি বিশ্বের অন্যতম দীর্ঘ মাটির বাঁধ, যার মূল দৈর্ঘ্যের কথা যদি বলা হয় 4.8 কিলোমিটার। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে এবং তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেব। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, ভারতের উচ্চতম বাঁধ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে তেহরি বাঁধ। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তেহরি বাঁধ হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত, ভাগীরথী নদীর উপর অবস্থিত এবং 260.5 মিটার হচ্ছে এর উচ্চতা। নেক্সট প্রশ্ন দেখো 13 নম্বর প্রশ্ন, কাঁকড়াপাড়া বাঁধ কোন নদীর উপর অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কাঁকড়াপাড়ার কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে তাপ্তি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে রাজ্যের কথা যদি বলা হয় গুজরাট। ওকে, তো গুজরাট রাজ্যে রয়েছে তাপ্তি নদী এবং কাঁকড়াপাড়া বাঁধ এর কথা যদি বলা হয় কোন নদীর উপর? তাপ্তি নদী। এই অঞ্চলে একটি বিখ্যাত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, কাঁকড়াপাড়া অ্যাটমিক পাওয়ার স্টেশন রয়েছে তাপ্তি নদীর উপর। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে কৃষ্ণা নদী। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাজ্যের কথা যদি বলা হয় তোমরা মনে রাখবে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত নাগার্জুন সাগর বাঁধ কৃষ্ণা নদীর উপর অবস্থিত এবং এটি ভারতের অন্যতম বৃহৎ একটি জলবিদ্যুৎ প্রকল্প এবং এর নামকরণ করা হয়েছে বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত নাগার্জুনের নামে। নেক্সট প্রশ্ন দেখো 15 নম্বর প্রশ্ন, পেরিয়ার বাঁধ কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেরালা রাজ্যে অবস্থিত পেরিয়ার বাঁধ। তোমাদেরকে আগেও বলেছি পেরিয়ার সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে যদি কোনো প্রশ্ন আসে পেরিয়ার বাঁধ বা পেরিয়ার নদী বা পেরিয়ার নদী পরিকল্পনা বা পেরিয়ার অভয়ারণ্য, সঠিক উত্তর হয়ে যাবে কেরালা রাজ্যের সাথে। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, দীনবন্ধু কাকে আখ্যা দেওয়া হয়? সঠিক উত্তর কী হবে? দীনবন্ধু আখ্যা দেওয়া হয় সঠিক উত্তর হয়ে যাবে CF অ্যান্ড্রুজকে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মহাত্মা গান্ধী তাকে এই উপাধি দিয়েছিলেন কারণ তিনি ভারতের দরিদ্র শ্রমিকদের অধিকারের জন্য লড়াই করেছিলেন বলে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে এই নাম কে দিয়েছিলেন? মহাত্মা গান্ধী দিয়েছিলেন। ওকে, CF অ্যান্ড্রুজকে দীনবন্ধু। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, দেশপ্রাণ কাকে আখ্যা দেওয়া হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে বীরেন্দ্রনাথ শাসমলকে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি মেদিনীপুরের একজন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ছিলেন। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন হচ্ছে দেখো, দেশবন্ধু কাকে আখ্যা দেওয়া হয়? এর আগে আমি তোমাদেরকে বলে দিই এরকম বিখ্যাত ব্যক্তিদের উপাধি এবং ছদ্মনাম সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। তোমরা যদি 25 থেকে 30টি প্রশ্ন তোমরা যদি 30টি প্রশ্ন করে রাখো 30+, সেখান থেকে তোমরা 1 নাম্বার পেয়ে যাবে। এ ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে। যেমন সুভাষচন্দ্র বসুর কথা যদি বলা হয় তাকে কি আখ্যা দেওয়া হয়? নেতাজি আখ্যা দেওয়া হয়। ওকে,
এবং এখানে যেটা সঠিক উত্তর হয়ে যাবে দেশবন্ধু আখ্যা দেওয়া হয় চিত্তরঞ্জন দাসকে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে তার সম্বন্ধে, তিনি স্বরাজ দল গঠন করেছিলেন 1923 সালে, এবং সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু ছিলেন তিনি। নেক্সট প্রশ্ন দেখো, 19 নম্বর প্রশ্ন, অগ্নিশিখা কাকে আখ্যা দেওয়া হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, বীণা দাশগুপ্তকে অগ্নিশিখা আখ্যা দেওয়া হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তার সম্বন্ধে মনে রাখবে 1932 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে গুলি করার সাহসিকতার জন্য তিনি বিখ্যাত ছিলেন। 1932 সালে, সালটিও মনে রাখবে। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, ম্যান অব দ্য ব্লাড অ্যান্ড আয়রন কাকে আখ্যা দেওয়া হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বিসমার্ককে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে ওটো ফন বিসমার্ক জার্মানির একত্রীকরণে প্রধান ভূমিকা পালন করেছিলেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, কালকুট কার ছদ্মনাম? সঠিক উত্তরটি হয়ে যাবে কালকুট হচ্ছে সমরেশ বসুর ছদ্মনাম। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে তার অপর একটি বিখ্যাত ছদ্মনাম হলো ভ্রমর। তোমাদের পরীক্ষাতে আসে সমরেশ বসুর আরেক ছদ্মনামের কথা, ভ্রমর হচ্ছে সমরেশ বসুর ছদ্মনাম এবং কালকুটও হচ্ছে তার ছদ্মনাম। পরবর্তী প্রশ্ন হচ্ছে দেখো, জরাসন্ধ কার ছদ্মনাম? সঠিক উত্তরটি হয়ে যাবে চারুচন্দ্র চক্রবর্তী। ওকে, চারুচন্দ্র চক্রবর্তীর ছদ্মনাম, এবং পেশায় তিনি একজন কারারক্ষী ছিলেন, বা অর্থাৎ জেল সুপার ছিলেন। তার বিখ্যাত উপন্যাসের কথা যদি বলা হয়, তোমাদের পরীক্ষাতে আসে এই প্রশ্নটা, যে লৌহ কপাট কার লেখা, সেখানে হয়ে যাবে চারুচন্দ্র চক্রবর্তীর, যার ছদ্মনাম হচ্ছে জরাসন্ধ। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, কমলাকান্ত কার ছদ্মনাম? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। তার লেখা হচ্ছে কমলাকান্তের দপ্তর, বাংলা সাহিত্যের একটি অমূল্য ব্যঙ্গাত্মক রচনা। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, অনিলা দেবী কার ছদ্মনাম? এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ, এবং যতগুলো প্রশ্ন নিয়ে এসেছি সবই হচ্ছে সিলেক্টেড প্রশ্ন এবং তোমাদের এক্সামের জন্য। রাইট অ্যান্সার হয়ে যাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি তার দিদির নাম অনিলা দেবী ব্যবহার করে প্রথম দিকেই কিছু গল্প লিখেছিলেন। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, নীল লোহিত কার ছদ্মনাম? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, সুনীল গঙ্গোপাধ্যায়। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই ছদ্মনামে তিনি মূলত যুব সমাজের আবেগ এবং ভবঘুরে জীবন এবং রোমান্টিকতা নিয়ে লিখেছিলেন। নেক্সট হচ্ছে দেখো 26 নম্বর প্রশ্ন, ভারতীয় রেলওয়ে লাইন কত খ্রিস্টাব্দে চালু হয়? তো আমরা এরপর কিছু ভারতীয় রেল সম্বন্ধে প্রশ্ন দেখব, যেগুলো তোমাদের পরীক্ষাতে এসে থাকে। এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে 1853। রাইট অ্যান্সার হয়ে যাবে 1853 সালে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা আরও কিছু পয়েন্ট মনে রাখবে, ভারতীয় রেল কবে শুরু হয়, এবং তোমরা ডেটটিও মনে রাখবে 16ই এপ্রিল। এছাড়াও তোমরা আরও কিছু পয়েন্ট মনে রাখবে, প্রথম বোম্বে থেকে থানে পর্যন্ত চলেছিল, বর্তমানে মুম্বাই, এবং তোমরা মনে রাখবে মোট 34 কিলোমিটার চলেছিল। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও মনে রাখবে, যেমন 1984 সালের কথা যদি বলা হয়, প্রথম মেট্রো রেল অর্থাৎ প্রথম ভারতে পাতাল রেল চালু হয়। কোথায় চালু হয়? কলকাতাতে প্রথম চালু হয়েছিল 1984 সালে। নেক্সট প্রশ্ন দেখো 27 নম্বর প্রশ্ন, ভারতীয় রেলের কয়টি জোন রয়েছে? কয়টি জোনে বিভক্ত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বর্তমানে ভারতীয় রেলের রয়েছে 19টি জোনে বিভক্ত। কলকাতা মেট্রো এবং সাউথ কোস্ট রেলওয়ে যুক্ত করা হয়েছে, টোটাল রয়েছে 19টি। আগে ছিল 17টি এবং 2টি যুক্ত করা হয়েছে। কি কি? মেট্রো, কলকাতা মেট্রো প্লাস যুক্ত করা হয়েছে সাউথ কোস্ট রেলওয়ে, টোটাল হচ্ছে 19টি। নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্ন, রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, বরোদা বা ভাদোদরাতে রেলওয়ে স্টাফ কলেজ অবস্থিত। বর্তমানে গুজরাটে অবস্থিত ভাদোদরা
এবং মনে রাখবে বর্তমানে এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে NAIR, যার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল একাডেমি অফ ইন্ডিয়ান রেলওয়ে। নেক্সট প্রশ্ন হচ্ছে 29 নম্বর প্রশ্ন, ভারতের দ্রুতগামী ট্রেন কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বর্তমানে ভারতের দ্রুততম যে ট্রেন হলো, সঠিক উত্তর হয়ে যাবে বন্দে ভারত এক্সপ্রেস। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন হচ্ছে 30 নাম্বার, ভারতের যে দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে হুবলি জংশন। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 2023 সালের নতুন তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বের এবং ভারতের যে দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হলো কর্ণাটকের হুবলি জংশন, যার দৈর্ঘ্য হচ্ছে 1505 মিটার হচ্ছে এর দৈর্ঘ্য। নেক্সট হচ্ছে দেখো 31 নম্বর প্রশ্ন, এনার্জি কারেন্সি কাকে বলে? তো এরপর আমরা কিছু বিজ্ঞান অর্থাৎ জীবন বিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞান সম্বন্ধে কিছু প্রশ্ন আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষাতে এসে থাকে। যেমন এনার্জি কারেন্সি কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে এটিপিকে বলা হয়। এটিপির ফুল ফর্ম হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট। কোষের শক্তি সঞ্চয় করে রাখার জন্য এবং প্রয়োজনীয় শক্তি সরবরাহ করা এটিপিকে শক্তির মুদ্রা বলা হয় তার জন্যে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 32 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উপজাত দ্রব্য কি উৎপন্ন হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অক্সিজেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, O2। এখানে মনে রাখবে উদ্ভিদ জল ভেঙে অক্সিজেন তৈরি করে, যা পরিবেশে মুক্ত হয়। জলের সংকেতের কথা যদি বলা হয়, জলের সংকেতের কথা মনে রাখবে H2O জল দ্বারা প্রকাশ করা হয়, H2O-কে, এবং অক্সিজেন হচ্ছে O2, এবং কার্বন ডাইঅক্সাইডের কথা যদি বলা হয় CO2 এর সংকেত, এবং নাইট্রোজেনের কথা যদি বলা হয় N দ্বারা প্রকাশ করা হয়, হাইড্রোজেনকে H দ্বারা প্রকাশ করা হয়। নেক্সট হচ্ছে 33 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার প্রধান রঞ্জক উপাদান কি? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রধান রঞ্জকের কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে ক্লোরোফিল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে ক্লোরোফিলের কারণেই পাতার রং কী হয়? সবুজ হয়। তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে পাতার রং সবুজ কী কারণে হয়? ক্লোরোফিলের কারণে পাতার রং হয় সবুজ। ওকে, এছাড়াও তোমরা মনে রাখবে হিমোগ্লোবিনের কথা যদি বলা হয়, তোমাদের পরীক্ষাতে আসে রক্তের রং লাল কী কারণে হয়? হিমোগ্লোবিনের কারণেই রক্তের রং হয় লাল। ওকে, এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আরও আসে যে টমেটোর রং লাল কী কারণে হয়? টমেটোর রং লাল কী কারণে হয় তোমাদের পরীক্ষাতে। এবং এই প্রশ্নটির সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে টমেটোর রং কী কারণে লাল হয়। এছাড়াও আরও প্রশ্ন আছে দুধের রং সাদা কী কারণে হয়, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। নেক্সট হচ্ছে 34 নম্বর প্রশ্ন, ক্লোরোফিলে কোন ধাতু থাকে? সঠিক উত্তরটি হয়ে যাবে ক্লোরোফিলে থাকে ম্যাগনেসিয়াম ধাতু। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং ম্যাগনেসিয়ামকে Mg দ্বারা প্রকাশ করা হয়। ম্যাগনেসিয়াম ক্লোরোফিল অণুকে কেন্দ্রে অবস্থান করে এবং এটি ছাড়া সালোক সংশ্লেষ সম্ভব নয়। নেক্সট হচ্ছে দেখো 35 নাম্বার, গ্লুকোজের সংকেত কি? খুবই গুরুত্বপূর্ণ, C6H12O6। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি হচ্ছে গ্লুকোজের সংকেত। এবং সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ প্রধানত এই গ্লুকোজ জাতীয় শর্করায় খাদ্য হিসাবে তৈরি করে। নেক্সট হচ্ছে 36 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কার হয়? ইতিহাসের থেকে আমরা কিছু প্রশ্ন আলোচনা করব। সিন্ধু, হরপ্পা, মেহেরগড় সভ্যতা, এগুলো থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। আমরা একটি অলরেডি স্পেশাল ভিডিও বানিয়ে দিয়েছি হিস্ট্রি সম্বন্ধে, সেখানে ডিটেলসে সব রয়েছে, তোমরা যারা না দেখেছো প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো সিন্ধু সভ্যতা কত খ্রিস্টাব্দে যদি বলা হয়, 1922 খ্রিস্টাব্দে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো আবিষ্কার করেন, যা এই সভ্যতার একটি প্রধান কেন্দ্র। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 37 নাম্বার, হরপ্পা কত খ্রিস্টাব্দে আবিষ্কার হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 1921 খ্রিস্টাব্দে। হরপ্পার কথা যদি বলা হয়, দয়ারাম সাহানি 1921 সালে হরপ্পা আবিষ্কার করেন এবং এটি ছিল সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত শহর। নেক্সট হচ্ছে 38 নম্বর প্রশ্ন, মেহেরগড় কত খ্রিস্টাব্দে আবিষ্কার হয়?
খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা আলোচনা করলাম সিন্ধু, তারপর হচ্ছে হরপ্পা, এরপর মেহেরগড় সভ্যতা। সঠিক উত্তর হয়ে যাবে 1974 সালে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে ফরাসি প্রত্নতাত্ত্বিক যা ফ্রাঁসোয়া জারিজ এটি আবিষ্কার করেন এবং এটি নব্যপ্রস্তর যুগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। নেক্সট হচ্ছে 39 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। এখানে বলা হয়েছে সিন্ধু সভ্যতার সময় মানুষ কোন জন্তুর ব্যবহার জানতো না। মনে রাখবে তারা ঘোড়ার ব্যবহার জানতো না। ঘোড়া সম্বন্ধে কোনো তাদের আইডিয়া ছিল না। যদিও কিছু জায়গায় ঘোড়ার হাড়ের প্রমাণ পাওয়া গিয়েছে এবং এটি একটি বিতর্কিত, তবে সিন্ধু সভ্যতায় ঘোড়ার ব্যাপক ব্যবহার ছিল না। তারা মূলত ষাঁড় বা মহিষ বা ভেড়া পালন করত। নেক্সট দেখো 40 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার সময় কোন ধাতুর ব্যবহার হয়নি। তো আগেরটা ছিল পশুর ব্যবহার জানতো না তারা ঘোড়ার, এবং এখন হচ্ছে কোন ধাতুর ব্যবহার তারা জানতো না। ধাতুর কথা যদি বলা হয় সেখানে তোমরা সঠিক উত্তর করবে লোহা। তারা লোহা সম্বন্ধে জানতো না। মনে রাখবে সিন্ধু সভ্যতা ছিল এমন একটি যুগ হচ্ছে ব্রোঞ্জ যুগের। তারা ব্রোঞ্জের ব্যবহার জানতো। তামা, ব্রোঞ্জ, সোনা, রূপার ব্যবহার জানলেও তারা লোহার ব্যবহার তারা জানতো না। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 41 নম্বর প্রশ্ন দেখো, সূর্যের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে। তো ভূগোলে এবং সৌরজগৎ সম্বন্ধে কিছু প্রশ্ন আলোচনা করব। সূর্যের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে। মনে রাখবে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে, বা 8.3 8.3 মিনিট সময় লাগে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আলোর গতিবেগ শূন্য মাধ্যমে সেকেন্ডের কথা যদি বলা হয় 3 লক্ষ কিলোমিটার শূন্য মাধ্যমে। নেক্সট হচ্ছে দেখো 42 নম্বর প্রশ্ন, সৌরজগতে কয়টি গ্রহ আছে। সঠিক উত্তরটি হয়ে যাবে 8টি গ্রহ রয়েছে। 8টি গ্রহ রয়েছে সৌরজগতে, এবং যদি বলা হয় 2006 সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন অর্থাৎ আইএইউ প্লুটোকে গ্রহের তালিকা থেকে বাদ দিয়ে বামন গ্রহে স্থান দিয়েছে। তো বর্তমানে রয়েছে 8টি গ্রহ। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 43 নম্বর প্রশ্ন, সৌরজগতের নীল গ্রহ কোনটি। সঠিক উত্তরটি হয়ে যাবে পৃথিবী। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে পৃথিবীর প্রায় 71% জলে ঢাকা থাকায় মহাকাশ থেকে একে নীল দেখায়। অপশান সি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো 44 নম্বর প্রশ্ন, সৌরজগতের বড় গ্রহ কোনটি। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি বৃহস্পতি। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে এতটাই বড় গ্রহ যে পৃথিবীর মতো প্রায় 1300টি গ্রহ, পৃথিবীর মতো প্রায় 1300টি গ্রহ এই বৃহস্পতি গ্রহের মধ্যে অনায়াসে ঢুকে যেতে পারে। এটা মনে রাখবে, এতটাই বড়। এবং মনে রাখবে বৃহস্পতি গ্রহের সবচেয়ে বড় উপগ্রহ রয়েছে, সেই উপগ্রহটির নাম হচ্ছে গ্যানিমিড, এবং এটি হচ্ছে সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ, বৃহস্পতির উপগ্রহ গ্যানিমিড। নেক্সট হচ্ছে 45 নম্বর প্রশ্ন, সৌরজগতের ছোট্ট গ্রহ কোনটি। রাইট অ্যান্সার হয়ে যাবে বুধ। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুধ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ এবং এর কোনো উপগ্রহ নেই। তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে সৌরজগতের মধ্যে কার উপগ্রহ নেই। মনে রাখবে বুধের কোনো উপগ্রহ নেই। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 46 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, ভৌতবিজ্ঞানের একক পদ্ধতি সম্বন্ধে কিছু প্রশ্ন, যেমন সিজিএস বা এসআই একক, এই ধরনের প্রশ্ন আসে। এখানে বলা হয়েছে সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কী। দৈর্ঘ্যের কথা যদি বলা হয় মনে রাখবে সেন্টিমিটার হচ্ছে দৈর্ঘ্যের একক সিজিএস পদ্ধতিতে। ওকে, সেন্টিমিটার। এছাড়াও তোমরা মনে রাখবে গ্রাম, সেকেন্ড, এগুলো হচ্ছে দৈর্ঘ্যের একক। নেক্সট প্রশ্ন হচ্ছে 47 নাম্বার, এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কী। এসআই পদ্ধতিতে যদি বলা হয় হচ্ছে মিটার হচ্ছে দৈর্ঘ্যের একক। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং মনে রাখবে এই পদ্ধতিটি 1960 সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়। 1960 সালে তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে দৈর্ঘ্যের যে একক মিটার, এটি আন্তর্জাতিকভাবে কবে স্বীকৃতি পায়, 1960 সালে। নেক্সট দেখো 48 নাম্বার, সময়ের একক কী। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে সময়ের এককের কথা যদি বলা হয় 4টি অপশানের মধ্যে রাইট অ্যান্সারটি হয়ে যাবে সেকেন্ড। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং একটি পয়েন্ট মনে রাখবে,
সময় এমন একটি ভৌত রাশি যার একক সিজিএস, এসআই এবং এপিএস পদ্ধতিতে একই সেকেন্ড। ওকে, তো এই তিনটি পদ্ধতিতেই মনে রাখবে সময়ের একক হচ্ছে সেকেন্ড। সময় এমন একটি ভৌত রাশি, তার সিজিএস, এসআই বা এপিএস পদ্ধতিতে একক হচ্ছে একই সেকেন্ড। নেক্সট হচ্ছে 49 নাম্বার, আলোকবর্ষে কিসের একক? আলোকবর্ষ কিসের একক যদি বলা হয়, এই প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এই প্রশ্নটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল, আলোকবর্ষ কিসের একক। ওকে, এবং তোমরা কতগুলো স্কোর করতে পারলে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট দেখো আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, বলের একক কী? বলের এককের কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে নিউটন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে স্যার আইজাক নিউটন, তার নামানুসারেই নিউটন নামটি রাখা হয়েছে। এবং সিজিএস পদ্ধতিতে বলের এককের কথা যদি বলা হয়, সিজিএস পদ্ধতিতে সেখানে হয়ে যাবে ডাইন। সিজিএস পদ্ধতিতে হচ্ছে ডাইন, এবং বলের একক এসআই পদ্ধতিতে যদি বলা হয় সেখানে হয়ে যাবে নিউটন। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। কত স্কোর করতে পারলে 50টি প্রশ্নের মধ্যে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। এবং তোমরা যদি আমাদের ব্যাচ কোর্সে যুক্ত হতে চাও, আমাদের এই প্যাড ব্যাচে যুক্ত হতে গেলে এই নাম্বারে তোমরা মেসেজ করো। মেসেজ করলে আমাদের ব্যাচ কোর্সে যুক্ত করে দেবো তোমাদেরকে। তাছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে তোমরা যুক্ত হয়ে পিডিএফ সংগ্রহ করতে পারো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।